আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এন্ডোক্রাইন থার্ড লেকচারে। আজকে হয়তোবা থার্ড লেকচারের পুরোটা কমপ্লিট করা সম্ভব হবে না, আমি শুধু থাইরয়েড হরমোন সিনথেসিস সম্পর্কে আলোচনা করব। তো থাইরয়েড হরমোন আমরা জানি থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিনথেসিস হয়। থাইরয়েড গ্ল্যান্ডে দুই টাইপের সেল থাকে, একটা হচ্ছে ফলিকুলার সেল এবং একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। তো এটা একটা ফলিকুলার সেল যেটা থাইরয়েড হরমোন সিনথেসিস করে। এই ফলিকুলার সেলগুলা এইভাবে এমন একটা অ্যারেঞ্জমেন্টে থাকে যাতে তাদের মাঝখানে একটা লুমেন তৈরি হয় এবং এই পাশে তারা ব্লাড ভেসেলের সাথে কানেক্টেড থাকে। তো থাইরয়েড হরমোন তৈরি করার জন্য আমাদের দুইটা জিনিস দরকার হয়, দুইটা প্রিকারসর দরকার হয়, একটা হচ্ছে আয়োডিন আর আরেকটা হচ্ছে টাইরোসিন অ্যামিনো অ্যাসিড। তো অ্যামিনো অ্যাসিড তো আমরা বিভিন্নভাবে পেতেই পারি। আমাদের আয়োডিনটা কোথা থেকে পাবো? আয়োডিনটা পাবো খাবার থেকে, অর্থাৎ ডায়েটারি আয়োডিন। সেই আমরা যতটুকু আয়োডিন খাবো তার ভেতরে 20% কিন্তু ফলিকুলার সেল ইউজ করবে থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য, আর বাকি 80% কিন্তু ফিসেস দিয়ে বের হয়ে যাবে। এখন কেউ যদি অনেক বেশি খেয়ে ফেলে তাহলে অবশ্যই সেটা ফলিকুলার সেলে যাবে না, বাকিটা অবশ্যই ফিসেস দিয়ে বের হবে। তো যতটুকু দরকার ততটুকু খেতে হবে এবং যতটুকু দরকার ততটুকুই কিন্তু এখানে ইউজ হবে। তো প্রায় কতটুকু দরকার? 1 মিলিগ্রাম করে দরকার সপ্তাহে, অর্থাৎ বছরে প্রায় 50 মিলিগ্রাম এরকম দরকার আয়োডিন। তো কেউ যদি আবার একসাথে 50 মিলিগ্রাম খেয়ে ফেলে তাহলে অবশ্যই ভালো হবে না। তো আমরা যতটুকু আয়োডিন খাবো সেটার ভেতর থেকে 20% কিন্তু ফলিকুলার সেলে যাবে। এখন ফলিকুলার সেলে কিভাবে যাবে? একটা সোডিয়াম আয়োডাইড কো ট্রান্সপোর্টারের মাধ্যমে। এটা কি টাইপের ট্রান্সপোর্ট? এটা হচ্ছে একটা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেন? আমরা জানি যে প্রত্যেকটা সেলের বেজোল্যাটারাল সাইডে একটা সোডিয়াম পটাশিয়াম ট্রান্সপোর্ট এটিপিএস থাকে। ওইটা সেলের ভেতরে কি করে? সেলের ভেতর থেকে ৩টা সোডিয়ামকে সবসময় বের করে দেয় আর ২টা পটাশিয়াম সেলের ভেতরে ঢুকায়। তো এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে সেলের ভেতরে সোডিয়ামের পরিমাণটা কমে যায়। ফলে সোডিয়াম সবসময় বাহির থেকে ভেতরে আসতে চাই। তো সোডিয়াম যখন ভেতরে আসবে আয়োডিনটা ওর সাথে চলে আসবে। এটাকে আমরা বলি কো ট্রান্সপোর্ট এবং এটা কি টাইপের কো ট্রান্সপোর্ট? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ কেন? কারণ এটা লো কনসেনট্রেশন থেকে হাই কনসেনট্রেশন এর দিকে যাচ্ছে। কারণ যত বেশি আয়োডিন আসবে সেলের ভেতরে আয়োডিন অনেক বাড়তে থাকবে। তারপরেও কিন্তু এটা বন্ধ হয়ে যাবে না। আয়োডিন কিন্তু আসতেই থাকবে। যেহেতু সোডিয়াম সেলের ভেতরে কম আছে, সোডিয়াম ঢুকছে, আয়োডিন সাথে করে ঢুকবে। এজন্য এটাকে বলছে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং এটা প্রায় 30 টাইমস কনসেনট্রেট করতে পারে। অর্থাৎ ব্লাডে যতটুকু কনসেনট্রেশন আছে তার চাইতে 30 গুণ কনসেন্ট্রেশন সেলের ভেতরে থাকলেও কিন্তু সেটা সেলের ভেতরে আয়োডিনকে পাঠাতে পারে। তো যাই হোক, আয়োডিনটা সেলের ভেতরে ঢুকলো। আয়োডিনের সেলের ভেতরে কাজ নাই, ওটা আবার চলে যাবে আমাদের লুমেনে। লুমেনে যাবে একটা আয়োডাইড ক্লোরিন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে, যে ট্রান্সপোর্টারটাকে আমরা আরেক নামে বলি পেনড্রিন। তো এই পেনড্রিনের মাধ্যমে এই আসা আয়োডিনটা চলে যাবে আমাদের লুমেনে। তো আপাতত ওকে লুমেনের ভেতরে রাখলাম। এরপরে আমরা চিন্তা করতে পারি সেকেন্ড স্টেজেস। সেকেন্ড স্টেজটা কি? প্রত্যেকটা সেলের ভেতরে আমরা জানি নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের ভেতরে ডিএনএ থাকে, ডিএনএ তে ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হয়। থাইরয়েড ফলিকুলার সেলে যে প্রোটিনটা তৈরি হয় সেটা একটা স্পেশাল টাইপ অফ প্রোটিন। সেই প্রোটিনের নাম হচ্ছে থাইরোগ্লোবিউলিন। আমরা তো আগেও গ্লোবিউলিনের নাম শুনেছি। তো এই থাইরয়েড হরমোন সিনথেসিসের জন্য রেসপন্সিবল হচ্ছে একটা প্রোটিন, সেটার নাম হচ্ছে থাইরোগ্লোবিউলিন। থাইরোগ্লোবিউলিনে অনেক টাইপের অ্যামিনো অ্যাসিড আছে, তার ভেতরে টাইরোসিনটা একটা ইম্পর্টেন্ট হরমোন। টাইরোসিন এখানে থাকে 70টা। আমরা জানি এক একটা প্রোটিনে এক এক রকমের অ্যামিনো অ্যাসিড থাকে নির্দিষ্ট কম্বিনেশনে। তো এখানে টাইরোসিন কয়টা থাকবে? 70টা থাকবে। তো যাই হোক, এটা একটা প্রোটিন। এই প্রোটিনটা যেকোনো একটা প্রোটিন আগে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রসেসড হবে, পরে সেটা গলজি অ্যাপারেটাসে যাবে, প্যাকেজিং প্রসেসিং হবে। তো প্যাকেজিং করা হবে কিসের ভেতরে? একটা সিক্রিটরি গ্র্যানিউলের ভেতরে। তো এটা সিক্রিটরি গ্র্যানিউলের ভেতরে প্যাকেট করা হলো। এখন এটা প্যাকেট করে এখানে রেখে দিবে না, ও কি করবে? ওটা লুমেনে পাঠায় ফেলবে। এখন কিভাবে পাঠাবে? এটা একটা এক্সোসাইটোসিসের মাধ্যমে পাঠাবে। অর্থাৎ এই যে সিক্রিটরি ভেসিকলটা, এটা দেখা যাচ্ছে এই সেল মেমব্রেনের সাথে যে অ্যাটাচ খেয়ে যাবে। অ্যাটাচ হয়ে গেলে ভেতরের যে জিনিসটা সেটা কিন্তু বাহিরে বের হয়ে যাবে। তাহলে থাইরোগ্লোবিউলিনটাও চলে গেল লুমেনে, আবার আয়োডিনটাও চলে গেল লুমেনে। এখন বাকি আছে কি? এদেরকে মিক্স করা। কিন্তু মিক্সটা, এই যে আয়োডিনটা ঢুকেছে এটা কিন্তু নরমালি থাইরোগ্লোবিউলিনের সাথে মিক্স হয় না। থাইরোগ্লোবিউলিনের সাথে মিক্স হতে হলে ওকে আয়োডাইজড হতে হবে, অর্থাৎ অক্সিডাইজড হতে হবে, অর্থাৎ জারিত হতে হবে। তো একে অক্সিডাইজড করার জন্য হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে যুক্ত হতে হয় এবং যেই এনজাইমটা এক্ষেত্রে কাজ করে সেটার নাম হচ্ছে পারঅক্সাইডেজ। পারঅক্সাইডেজ এনজাইমটা ওকে অক্সিডাইজড করে। পরবর্তীতে সেটা ন্যাসেন্ট আয়োডিন অথবা অক্সিডাইজড আয়োডিন, মানে এই রূপগুলো হচ্ছে ওর অক্সিডাইজড ফর্ম। এই অক্সিডাইজড ফর্মে কনভার্ট করে। আর এই যে আমরা থাইরোগ্লোবিউলিনটা দেখতে পাচ্ছি, সোজা করে দেখলে এটার ভিতরে সাদা কালারের অন্যান্য অ্যামিনো অ্যাসিডও আছে, আবার কালো কালারের টাইরোসিনও আছে। টাইরোসিন টোটাল কয়টা আছে? 70টা আছে। তো এই আয়োডিন গুলা পরবর্তীতে কি হবে? এই টাইরোসিনের সাথে যে যুক্ত হবে। তো এই রিঅ্যাকশনটাকে আমরা কি বলতে পারি? আয়োডিনেশন। তো
যেই হরমোনটা এক্ষেত্রে মানে সরি যে এনজাইমটা কাজ করবে সেটাকে আমরা বলি আয়োডিনেজ, মানে এটার সাথে একটা একটা করে আয়োডিন যুক্ত করবে। এখন এমন হতে পারে যে টাইরোসিনের সাথে একটা আয়োডিন যুক্ত হলো, তো টাইরোসিনের সাথে একটা আয়োডিন যুক্ত হলো এটাকে আমরা কি বলবো, মোনো আয়োডো টাইরোসিন। টাইরোসিনের সাথে একটা আয়োডিন, তার মানে কি মোনো আয়োডো টাইরোসিন। টাইরোসিনের সাথে যদি দুইটা আয়োডিন যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো ডাই আয়োডো টাইরোসিন। টাইরোসিনের ভেতরে কিন্তু ওই যে বেনজিনের মতো একটা বলয় থাকে, ওইটা 3' আর 5' প্রান্তে কিন্তু একটা করে আয়োডিন যুক্ত হতে পারে। তো যাই হোক, একটা আয়োডিন যুক্ত হলে মোনো আয়োডো টাইরোসিন, আর দুইটা আয়োডিন যুক্ত হলে সেটাকে বলি ডাই আয়োডো টাইরোসিন। এর পরবর্তীতে আবার এই দুইটা মোনো আয়োডো টাইরোসিন একটা ডাই আয়োডো টাইরোসিনের সাথে যুক্ত হয়ে যেতে পারে, সেটাকে আমরা বলবো ট্রাই আয়োডো থাইরোনিন। কারণ একটা আয়োডিনের সাথে দুইটা আয়োডিন, এখানে মোনো আয়োডো টাইরোসিনে একটা আয়োডিন আছে আর ডাই আয়োডো টাইরোসিনে আছে দুইটা আয়োডিন, তাহলে এরা যখন যুক্ত হয়ে যাবে তখন আমরা কি বলবো, তিনটা আয়োডিন, তার মানে ট্রাই আয়োডো থাইরোনিন বলবো। তখন কিন্তু আর একটা টাইরোসিন নাই, দুইটা টাইরোসিন আছে, এই জন্য এটাকে বলবো ট্রাই আয়োডো থাইরোনিন। আর যদি কখনো ডাইআয়োডো টাইরোসিনের সাথে ডাইআয়োডো টাইরোসিন যুক্ত হয় তাহলে সেটা কি, চারটা হয়ে গেল, তখন সেটাকে আমরা বলবো টেট্রা আয়োডো থাইরোনিন। এই যে ট্রাই আয়োডো টাইরোসিন এটা হচ্ছে একটা T3, এটা একটা থাইরয়েড হরমোন। আর টেট্রা আয়োডো থাইরোনিন এটা হচ্ছে T4, বা এটাকে আমরা আরেক নামে ডাকি, সেটা হচ্ছে থাইরোক্সিন। তো এইভাবে কিন্তু থাইরোগ্লোবুলিনের ভেতরেও অনেক অনেক ট্রাই আয়োডো থাইরোনিন অর্থাৎ T3 আর T4 কিন্তু স্টোরড অবস্থায় থাকলো। এই যে থাইরোগ্লোবুলিন এগুলাকে আমরা একসাথে বলি কলয়েড। তো এইভাবে কিন্তু মাসের পর মাস এখানে কলয়েডের ভেতরে T3 T4 কিন্তু স্টোরেজ হয়ে থাকতে পারে। এখন যখন দরকার হবে এগুলা, তখন সেল কি করবে, সেল এমন একটা সিউডোপোডিয়াম মানে ক্ষণপথ সৃষ্টি করে একটা এদের ভেতর থেকে একটা চাঙ্ককে নিয়ে ফেলবে, অর্থাৎ একটা মানে থাবা মেরে নিয়ে ফেলবে কিছু অংশ। কিছু অংশ যখন সে ভেতরে নিয়ে ফেলবে, কিভাবে নিয়ে ফেলবে, একটা পিনোসাইটিক ভেসিকল ফর্ম করবে। তো একটা পার্ট যখন সে নিজের ভেতরে নিয়ে ফেলবে পিনোসাইটিক ভেসিকলের মাধ্যমে এই জিনিসটাকে নিয়ে ফেলবে ভেতরে, তাহলে এই যে একটা ভেসিকল দেখতে পাচ্ছি পিনোসাইটিক ভেসিকল, তার ভেতরে কিন্তু কিছু পরিমাণে থাইরোগ্লোবিউলিন এবং ওটার ভেতরে অবশ্যই T3 T4 স্টোরড অবস্থায় আছে। এখন পরবর্তীতে সেলের ভেতরে আমরা জানি লাইসোজোম থাকে, লাইসোজোম কি করবে, এটার সাথে এসে অ্যাটাচ হয়ে যাবে, তখন ওদেরকে আমরা বলবো ডাইজেস্টিভ ভেসিকল। একটা পিনোসাইটিক ভেসিকল যখন লাইসোজোমের সাথে মিশবে তখন সেটাকে আমরা বলবো ডাইজেস্টিভ ভেসিকল। ডাইজেস্টিভ ভেসিকল তৈরি হলে কি হবে, লাইসোজোমের ভেতরে কিছু প্রোটিওলাইটিক এনজাইম ছিল সেটাও ওর ভিতরে ছেড়ে দিবে, ছেড়ে দিলে কি হবে, এই পিনোসাইটিক ভেসিকলটা ড্যামেজ হয়ে যাবে, অর্থাৎ ওইটা পুরোটা ডিস্ট্রয় হয়ে যাবে, তখন ভেতরে থাইরোগ্লোবিউলিনটা বের হয়ে যাবে। তারপরে ওইটার সাথে যে ভেতরের যে পেপটাইড বন্ড টন্ড এই সেই যেগুলো ছিল অন্যান্য অ্যামিনো অ্যাসিড এগুলাও খুলে যাবে, অর্থাৎ T3 T4 কে সে রিলিজ করায় ফেলবে। শুধু T3 T4 না, আমরা জানি যে থাইরোগ্লোবিউলিনের ভেতরে শুধু যে T3 T4 থাকবে তা না, কিছু মোনো আয়োডোটাইরোসিন কিছু ডাইআয়োডোটাইরোসিন এগুলাও থাকতে পারে, তো ওগুলা সবগুলাকে সে রিলিজ করে ফেলবে। এখন T3 T4 যখন রিলিজ হয়ে গেল তখন ওরা আর এর ভিতরে স্টোর থাকবে না, ওরা কিন্তু বের হয়ে যাবে, কারণ কি এরা হচ্ছে এক একটা অ্যামিন হরমোন। কেন অ্যামিন হরমোন বললাম, কারণ এরা কিন্তু অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়। তো এরা কিন্তু ডিরেক্টলি সেল মেমব্রেনকে পেনিট্রেট করে সরাসরি কোথায় চলে যেতে পারে, ব্লাডে চলে যেতে পারে T3 T4 টা। আর মোনোআয়োডোটা তাহলে কি হয়ে গেল, আমাদের T3 T4 সিনথেসিস হয়ে সেটা ব্লাডে চলে গেল, এই পর্যন্তই আমাদের জানার দরকার। তো মোনোআয়োডোটাইরোসিন আর ডাইআয়োডোটাইরোসিন এগুলা তো আর মানে কোনো হরমোন না, এগুলা তো কোনো ইম্পর্টেন্স নাই, এগুলা কিন্তু রিলিজ হবে না। তো এইগুলা তো ওয়েস্ট হচ্ছে, আমাদের কিছু টাইরোসিন ওয়েস্ট হচ্ছে, কিছু আয়োডিন ওয়েস্ট হচ্ছে, তো এগুলাকে যাতে ওয়েস্ট না হয় এই জন্য একটা ডি আয়োডিনেজ এনজাইমের মাধ্যমে এগুলোকে আবার টাইরোসিন এবং আয়োডাইডে কনভার্ট করা হয়, এবং এই আয়োডিনটা আবার দেখা যাচ্ছে ইউজ করা হয় আবার নতুন করে T3 T4 তৈরি করার জন্য, আবার টাইরোসিনটাও রিইউজ করা হয়। তো এটার যদি কখনো এই ডি আয়োডিনেজ যদি আমাদের না থাকে, কনজেনিটাল অ্যাবসেন্স থাকে, তাহলে থাইরয়েড হরমোন সিক্রেশনটা কমে যাবে। আবার দেখা যাচ্ছে এই যে এই জায়গাটা মানে আয়োডিনের ট্রান্সপোর্টটা এক্ষেত্রে TSH কিন্তু স্টিমুলেট করে, তো অ্যান্টিরিয়র পিটুইটারিতে যদি কোনো সমস্যা হয়, TSH রিলিজ যদি না হয় তাহলে আয়োডিনটা আসবে না, তখন সিনথেসিসটা কমে যাবে। আবার দেখা যাচ্ছে পেনডিন যদি না থাকে, পেনডিনের যদি কনজেনিটাল অ্যাবসেন্স থাকে তাহলে সেক্ষেত্রে থাইরয়েড হরমোন সিনথেসিসটা কমে যাবে। পারঅক্সিডেজের যদি দেখা যাচ্ছে কনজেনিটাল অ্যাবসেন্স থাকে তাহলে থাইরয়েড হরমোনটা কমপ্লিটলি জিরোতে নেমে যাবে, কারণ এই অক্সিডাইজেশনটা যদি না হয় তাহলে কি, অক্সিডেশনটা যদি না হয় তাহলে কিন্তু থাইরয়েড হরমোনটা সিনথেসিস হবে না। তো এইরকম কয়েকটা ব্যাপার ছিল। তো থাইরয়েড হরমোন কিন্তু আমাদের ব্লাডে চলে আসলো, ব্লাডে 7% কিন্তু কিন্তু T3 রিলিজ হয় আর 93% কিন্তু T4 রিলিজ হয়। এই T3টা কিন্তু ব্লাডের ভেতরে T3 T4 একটা গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন অথবা থাইরয়েড বাইন্ডিং অ্যালবুমিনও আছে, আবার প্রি অ্যালবুমিনও আছে।
তো ওগুলোর সাথে কম, বেশিরভাগই যে অ্যাটাচ হয় কার সাথে, থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে। মানে এটা একটা গাড়ির মতো ওদেরকে ব্লাডের ভেতরে নিয়ে যাবে, কারণ এরা কিন্তু ফ্রিলি ব্লাডের ভিতরে ফ্রিলি থাকতে পারে না। তো এরা কি করে, গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে থাকে এবং যখন দরকার হয় এরা কিন্তু সেলের ভিতরে চলে যেতে পারে। তো T3টা কিন্তু লো অ্যাফিনিটি শো করে এই গ্লোবিউলিনের সাথে, এবং T4টা কিন্তু হাই অ্যাফিনিটি শো করে। তো লো অ্যাফিনিটি মানে এরা তাড়াতাড়ি ব্লাড থেকে বের হয়ে যাবে। কতদিনের মধ্যে বের হবে? একদিনের মধ্যে। মানে এর হাফ লাইফটা হচ্ছে একদিন, তার মানে প্রায় 2 দিনের মধ্যে বের হয়ে যাবে। আর এর হাফ লাইফ হচ্ছে 6 দিন। তো সেলের ভেতরে T3 T4 যখন দরকার তখন কিন্তু চলে যাবে, যেই সেলে দরকার সেই সেলের ভেতরে চলে যাবে। সেলের ভেতরে আবার দেখা যাচ্ছে T3 এর চাইতে T4 এর চাইতে T3 টাই খুব বেশি পরিমাণে কাজ করে। এবং সেলের ভেতরে এরা কি করে, আমরা যেহেতু জানি যে T4 একটা অ্যামিন হরমোন, এদের জন্য রিসিপ্টর কোথায় থাকে, নিউক্লিয়াসের ভিতরে থাকে। এবং নিউক্লিয়াসের ভেতরে এমন একটা রিসিপ্টর থাকে যে ওইটা 3টা কম্পাউন্ড থাকে, একটা T3 T4 এর মানে মেইনলি T3 এর সাথে বাইন্ড করার জন্য, আরেকটা হচ্ছে রেটিনয়েড এক্স রিসিপ্টরের সাথে বাইন্ড করার জন্য, আর আরেকটা মানে কি করে, ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে এরা একত্রিত হয়ে, হরমোন রিসিপ্টর কমপ্লেক্স। তো ওইটা আমাদের আজকের টপিক না, ওইটা আমরা পরবর্তীতে ফাংশন অফ থাইরয়েড হরমোন পড়ার সময় পড়ে ফেলবো। তো আপাতত আমরা কি দেখলাম, আমাদের থাইরয়েড হরমোনের স্টোরেজ, সিনথেসিস এন্ড ট্রান্সপোর্ট ইন দা ব্লাড। তো এই ছিল আমাদের আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে।